দুজনেই বিজেপির প্রাক্তন সভাপতি, একজন সর্বভারতীয় স্তরে এবং আরেকজন বঙ্গীয় স্তরে, এবং দুজনেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে একদম সফলতম একটা পর্যায়ে পৌঁছেছিলেন। সেই দুজনের মধ্যে সমন্বয় ছিল কিন্তু একদম রীতিমতন রাজনৈতিক মহলের একটা চর্চার বিষয়, কিন্তু সেটা কোথাও গিয়ে আজ যেন ম্লান হতে হতে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এবং তার পেছনে কে দায়ী, কি ঘটনা দায়ী, সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলতে শুনলাম যে আমাকে ডাকা হয়নি তাই আমি যাব না। কয়েকদিন আগে মোদি যখন একদম বঙ্গ সফরে ঘুরে গেলেন, ঠিক দুদিন আগেই 29শে মে, সেদিন আমরা দেখলাম সুকান্ত মজুমদার এক পাশে বসে আছেন আর এক পাশে শুভেন্দু অধিকারী বসে আছেন, মাঝখানে একদম দেশের প্রধানমন্ত্রী বসে আছেন। কিন্তু সেখানে সেই স্টেজের আশেপাশেও আমরা দেখতে পেলাম না দিলীপ ঘোষকে। তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে উত্তরবঙ্গে গেছেন বলে আমি যাইনি, একটা সাইড কাটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দক্ষিণবঙ্গে যদি কোনো বড় নেতা আসে আমি যাব। কিন্তু বিষয়টা যে অতটা সহজ নয়, দিলীপ ঘোষ কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং শুধু টের পাচ্ছেন তাই নয়, একদম তাকে কিন্তু স্বীকার করতেই হলো আজকে যে অমিত শাহ আসছেন দক্ষিণবঙ্গে, কিন্তু তিনি ডাক পাননি। প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি কি বললেন, অমিত শাহ যখন পশ্চিমবঙ্গে আসছেন তিনি কেন ডাক পাননি, নিজেরাই শুনুন, তারপরে এই নিয়ে বিশ্লেষণে আসছি। যে মোদি উত্তরবঙ্গে গেছে ফলে আপনি যাবেন না, কিন্তু বড় কোনো নেতা যদি দক্ষিণবঙ্গে আসে আপনি যাবেন। তো আজকে তো অমিত শাহ আসছেন, ওয়েস্টিনে থাকবেন রাত্রিবেলা, আপনি যাবেন? আপনাকে ডেকেছে? না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে, আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। হ্যাঁ, কিন্তু অমিত শাহ যেখানে আসছেন সেখান থেকে আপনার বাড়ির দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। তাহলে কি আবারও অভিমান তো হচ্ছে নিশ্চয়ই কোথাও? না, অভিমানের কী আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা, কারণে অকারণে 100-200 লোক দাঁড়িয়ে থাকে সারাদিন, দেখাও করে না, কিছু না। তো এটা একটা কালচার হয়ে গেছে, আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়, কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। আপনারা শুনলেন সেই কথা, দিলীপ ঘোষ যা বলছেন, এবং দিলীপ ঘোষ নিজের মুখেই বললেন তাকে ডাকা হয়নি বলে তিনি যাবেন না। কিন্তু এই কথা কিন্তু অত্যন্ত গভীর, এবং এই কথার যে একদম মর্মার্থ সেটা কিন্তু আর বুঝতে বাকি থাকে না রাজনৈতিক পরিমণ্ডলে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দিলীপ ঘোষকে কেন্দ্র করে একদম বিজেপির অভ্যন্তরে রীতিমতন কিন্তু একদম সাধারণ যারা কর্মী সমর্থক তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে তাদের নেতা দিলীপ ঘোষকে কেন্দ্র করে। তার কারণ দিলীপ ঘোষ গিয়েছিলেন, তার যে জীবনের একটা অন্যতম বড় হয়তো ভুল পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে যে পদক্ষেপটা, দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকা। এবং শুধু তাই নয়, একজন ট্যুরিস্ট হিসেবে গিয়েছিলেন, শুধু তাই নয়, কিংবা ভিআইপি ট্যুরিস্ট হিসেবে গিয়েছিলেন তাই নয়, তিনি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন, এবং যেখান থেকেই কিন্তু স্লোগান ওঠে যে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসের স্বাগতম। একদম তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সেখানে একদম পরের দিন দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করে চলে যাওয়ার ঠিক পরেই আমরা এই স্লোগান শুনতে পাই, এবং তারপরেই কিন্তু একদম খেলাটা ঘুরে যায়, দিলীপ ঘোষকে কিন্তু কোথাও গিয়ে একদম কোণঠাসা হতে হয়। কিন্তু প্রশ্নটা যেটা উঠছে, দিলীপ ঘোষকে এই ঘটনার সূত্র ধরেই শুধু তাকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বঙ্গ বিজেপিতে, নাকি 2024 সালে যখন আচমকা দিলীপ ঘোষকে মেদিনীপুরের টিকিটটা দেওয়া হলো না, তিনি যেখানকার সাংসদ ছিলেন সেখানকার টিকিটটা তাকে দেওয়া হলো না, আচমকা তাকে নিয়ে গিয়ে একদম দুর্গাপুরে যে সিটটায় দাঁড় করিয়ে দেওয়া হলো, সেখান থেকেই খেলাটা শুরু হয়েছিল। সেখান থেকেই দলের অভ্যন্তরে একটা অংশ দিলীপ ঘোষের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিলেন। সেই প্রশ্নটা কিন্তু এখন রাজনৈতিক পরিমণ্ডলে আরো পরিপক্ক হচ্ছে, তার কারণ দিলীপ ঘোষ কিন্তু বঙ্গ বিজেপিতে একদম রাজনীতি করার জন্যই এসেছিলেন। বিজেপি একদম যেখানে একদম ধুঁকছিল, সেই ধোঁকা পার্টিটাকে নিয়ে
নিয়ে কিন্তু একদম তিনি চাঙ্গা করেছিলেন, একদম রীতিমতন হৃষ্টপুষ্ট করেছিলেন বিজেপির কর্মী সমর্থকদের। এবং বঙ্গ বিজেপিতে কিন্তু সাধারণ কর্মী সমর্থকরা যে বলতে শুরু করলো যে তারা বিজেপি করে, এটা তারা বুক ফুলিয়ে বলতে সাহস পেল, তার কারণ তাদের সামনে কিন্তু তখন রোল মডেল ছিল দিলীপ ঘোষ। ঠিক যেমন ভাবে কিন্তু অমিত শাহ সারা দেশে একটা বিজেপির যে একদম হাওয়া তৈরি করলেন, মোদি ঝড় নিয়ে আসলেন, তার পেছনে যে চাণক্য কাজ করেছিলেন সেটা যদি হয় অমিত শাহ, তাহলে বঙ্গ বিজেপি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই ভিতটা তৈরি করেছিলেন কিন্তু দিলীপ ঘোষ। কিন্তু সেই দিলীপ ঘোষকে এইরকম ভাবে একদম বানপ্রস্থে পাঠানো কিংবা দিলীপ ঘোষকে একদম সরাসরি তার পলিটিক্যাল কেরিয়ার থেকে একদম সরিয়ে দেওয়া কিংবা বিজেপির থেকে একদম সরিয়ে দেওয়া, মেন ফোকাসের জায়গা থেকে সরিয়ে দেওয়া, সেটা কি বিজেপির পক্ষে আদৌ কোনো লাভ হবে নাকি বিজেপি আখেরে তাদেরই ক্ষতি করছে? এই প্রশ্ন কিন্তু আরো একবার উঠছে। তার কারণ এই মুহূর্তে বিজেপির যা অবস্থান, বিজেপির পশ্চিমবঙ্গে যা অবস্থান, নেতৃত্বের যা অবস্থান, সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। এবং সেখান থেকে উঠছে প্রশ্ন যে দিলীপ ঘোষকে যদি বঙ্গ বিজেপির থেকে একদম অমিত শাহকে স্বাগত জানানোর জন্য ডাকা হতো কিংবা মিটিংয়ে নরেন্দ্র মোদী স্টেজে ডাকা হতো, তাহলে কি এমন ক্ষতি হতো? এই প্রশ্ন কিন্তু এখন উঠছেই। তার কারণ নিজেদের মধ্যে সমন্বয় নেই, সেটা কিন্তু আর তৃণমূল কংগ্রেসকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিতে হবে না, কিন্তু তারাই কিন্তু নিজেরা প্রমাণ করে দিচ্ছেন। নিজের দলের নেতা যখন নিজেরাই বলছেন যে আমাকে ডাকা হয়নি, তখন কিন্তু সেটা বোঝাই যাচ্ছে যে কার দিকে একদম স্পষ্ট ইঙ্গিত উঠছে। এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দিলীপ ঘোষ, তাকে যখন এই দীঘার মন্দির সংক্রান্ত সামগ্রিক বিষয় সমালোচনা করা হচ্ছিল, তিনি কড়া অ্যাটাক করেছিলেন, কিন্তু নাম না করে হলেও শুভেন্দু অধিকারীকে, নাম না করে হলেও একদম সরাসরি সুকান্ত মজুমদার। সেই ধরনের যে অ্যাটিটিউড, দিলীপ ঘোষের যে পুরনো অ্যাটিটিউড, তিনি যখন বঙ্গ বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন একই সাথে, সেই সময়কার যে অ্যাটিটিউড সেটা ছেড়ে বেরোতে পারলেন না দিলীপ ঘোষ। এবং সেটাই কি তার কাছে একটা রীতিমতন একটা অপরাধ হয়ে গেল এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করার জন্য কি রীতিমতন কোথাও গিয়ে এই কারণগুলো উঠে আসলো, নাকি একদম পুরনো যে একটা ছক, যেটার মাধ্যমে দিলীপ ঘোষকে সাইডলাইন করার ছকের একটা রীতিমতন অভিসন্ধির একটা মাঝে মধ্যেই কিন্তু কথা উঠে আসে বিজেপির অভ্যন্তর থেকে, যে দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা, দিলীপ ঘোষ কোনো ধরনের কোনো পদে না থাকার পরেও দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল, সেই জনপ্রিয়তাটাকেই সহ্য করতে পারছিলেন না কেউ কেউ বিজেপির অভ্যন্তরে। এবং তাই জন্যেই তাকে 2024 সালের অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রাথমিকভাবে একটা অন্য সিটে, যেটা আনএক্সপেক্টেডলি এবং কম্পারেটিভলি কিন্তু অনেকটা কঠিন সিট ছিল দিলীপ ঘোষের জন্য, যেখানে দিলীপ ঘোষ নিজে মেদিনীপুরের সাংসদ ছিলেন, সেই সিটটা কিন্তু অনেকটা সহজ ছিল। এবং বলাই বাহুল্য যে 12টা যে সিট পেল বিজেপি, সেখানে দিলীপ ঘোষ যদি জিততেন তাহলে সেটা 13টা সিট হতো, আখেরে বিজেপিরই কিন্তু লাভ হতো। কিন্তু বিজেপি সেটা ঘটালো না। বিজেপি যেটা ঘটালো সেটা কিন্তু একদম রীতিমতন দিলীপ ঘোষকে সরিয়ে একটা অন্য সিটে দাঁড় করানো হলো। দিলীপ ঘোষ হারলেন, কিন্তু বিজেপিও কি হারলো না? এই প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে যে প্রশ্নটা উঠছে, তখন থেকে কি দিলীপ ঘোষকে সরানোর মতন, সাইড লাইনে সরানোর মতন একটা রীতিমতন খেলা, রীতিমতন একটা ষড়যন্ত্র হচ্ছিল বিজেপির অভ্যন্তরে, নাকি সামগ্রিকটাই একদম ঘটনা চক্রে ঘটেছে? এবং দিলীপ ঘোষকে যে এখন ডাকা হয়নি, সেটা তার রিসেন্ট যে পারফরমেন্স, একদম দীঘায় গিয়ে তিনি একটা রীতিমতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের যে মুখ্যমন্ত্রী, তার একটা ভূয়সী প্রশংসা করেছেন, তার নিরিখে সামগ্রিক ঘটনাটা। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সামগ্রিক ঘটনা, প্রত্যেকটি ঘটনা প্রবাহের সূত্র ধরে আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।